অপারেশন সিন্দুরে যে 9টি জায়গাকে টার্গেট করেছে ভারত, তার মধ্যে 5টি জায়গা পিওকেতে এবং 4টি জায়গা কিন্তু পাকিস্তানের একদম ভিতরে। ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এখানে দুটো অত্যন্ত ইম্পর্টেন্ট জায়গা আমাদের সামনে এসছে, তাই একটি ভাগলপুর এবং অন্যটি মুরিদকে। একাধিক বিশেষজ্ঞরা বলছেন দিনের পর দিন এই দুটো জায়গাকে কিন্তু টার্গেটের আওতায় নিয়ে এসেছিল ভারত, এবং আজকে ইন্ডিয়ান এয়ারফোর্স এবং ইন্ডিয়ান আর্মির একসঙ্গে যৌথ অপারেশন সিন্দুরে এই দুটো জায়গা অত্যন্ত স্ট্র্যাটেজিক্যালি এবং ট্যাক্টফুলি সম্পূর্ণভাবে গুড়িয়ে দেওয়া হয়। পাল্টা এলওসিতে ফায়ার করার চেষ্টা করে পাকিস্তান, যেখানে খবর আসছে পাকিস্তানের JF-17 একটি ফাইটার জেটকে সম্পূর্ণভাবে ভেঙে গুড়িয়ে ধ্বংস করে দেয় ভারতবর্ষের অন্যতম সেরা ডিফেন্স সিস্টেম আকাশ ডিফেন্স সিস্টেম। এবং দেখা যাচ্ছে সে ছবি বিভিন্ন ক্ষেত্রে ভাইরাল। JF-17 পাকিস্তানের ফাইটার জেট, যা আপাতত কাশ্মীরে কবরবন্দি হয়ে গেছে, শ্মশানে পরিণত হয়েছে JF-17। তবে ইন্টারেস্টিংলি ফ্যাক্ট কি জানেন, এই ভিডিওটা অত্যন্ত ইনফরমেটিভ, আপনারা শেষ অবধি শুনবেন। ভাগলপুর এবং মুরিদকে কেন এই দুটো জায়গা পাকিস্তানের জন্য ইম্পর্টেন্ট ছিল, এমনকি ভারত কেন এই দুটো জায়গাকে টার্গেট করেছিল, আজকে আমি বলবো। ভাগলপুর দেখবেন সোকাল পাকিস্তানের ভিতরে, ইন্টারন্যাশনাল বর্ডার থেকে কিছুটা ভিতরে অবস্থান করছে এই ভাগলপুর। যেটা জানা যাচ্ছে এই ভাগলপুরকে টার্গেট করার পিছনে ছিল জৈশ-এ মোহাম্মদ। এই জৈশ-এ মোহাম্মদের আতুর ঘর ছিল এই ভাগলপুর, এবং এই ভাগলপুরে অনেক বড় একটি মসজিদ ছিল, যেখানে দিনের পর দিন টেরোরিস্টকে ফান্ডিং করা হতো, টেরোরিজমকে শেল্টার দেওয়া হতো এবং ছোট ছোট খুদেদেরকে কিন্তু ব্রেন ওয়াশ করা হতো। এই মসজিদটির নাম হলো জাম্মা মসজিদ। এই জামিয়া মসজিদের এখানে একটি কালচারাল সেন্টার ছিল, এবং এই কালচারাল সেন্টারটার আয়তন ছিল 18 একর জমির উপর তৈরি করা একটা বড় কালচারাল সেন্টার। এবং এই কালচারাল সেন্টারে দিনের পর দিন পাকিস্তানের হাই প্রোফাইল অফিসিয়ালরা, পাকিস্তানের ISI ঊর্ধ্বতন কর্তারা এখানে আসতেন এবং টেরোরিস্টদের সঙ্গে মিটিং করতেন, এবং এই কালচারাল সেন্টারে বিভিন্ন সময় নাচ গান আমোদ প্রমোদ সমস্ত রকম কার্যকলাপ কিন্তু এই জঙ্গিরা চালাতো। এখানে দেখা যাচ্ছে এই কালচারাল সেন্টারের নাম হলো সুবহান আল্লাহ কমপ্লেক্স। এই সুবহান আল্লাহ কমপ্লেক্সে একটি রেসিডেন্সিয়াল সেন্টার তৈরি করা হয়েছিল। এখানে সমস্ত জঙ্গিরা থাকতো। এখান থেকে ছোট ছোট শিশুদের আইডেন্টিফাই করে ভারত বিরোধী স্লোগান দিয়ে জিহাদি ট্রেনিং দেওয়া হতো, এবং একাধিক অ্যাক্টিভিটি কিন্তু করা হতো এই পার্টিকুলারলি সুবহান আল্লাহ কমপ্লেক্স, যার আয়তন ছিল 18 একর। এমনকি শোনা যায় এখানে এই জৈশ-ই মোহাম্মদের অন্যতম জঙ্গি মাসুদ আজহার, এই মাসুদ আজহারের আতুর ঘর ছিল এই ভাগলপুরের এই নির্দিষ্ট কমপ্লেক্সটি। অর্থাৎ ভারতবর্ষের এয়ার স্ট্রাইক অত্যন্ত ওয়েল প্ল্যান্ড এবং অত্যন্ত ওয়েল স্ট্রাকচার্ড, নিখুঁত প্ল্যানিং এ এই জঙ্গি ঘাঁটিটাকে উড়িয়ে দিয়েছে ভারতবর্ষ, যে খবর আমাদের সামনে এসছে। এই পুরো অপারেশনটা চালানো হয়েছে ইন্ডিয়ান আর্মি এবং ইন্ডিয়ান এয়ারফোর্স দ্বারা, এবং এই পুরো অপারেশনটা লিড করছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সারা রাত জেগে তদারকি করেছেন, বিভিন্ন জায়গায় খবর বেরিয়েছে। আমি এই পুরো ভিডিওতে এগুলো আর বলছি না, কিন্তু ইম্পর্টেন্ট বিষয় হলো এই অপারেশনে কি কি ব্যবহার করা হয়েছে। প্রাথমিকভাবে সব থেকে উল্লেখযোগ্য যে 3টে জিনিস ব্যবহার করা হয়েছে তা হলো হ্যামার বোম, এমনকি প্রেসিয়াস গাইডেড মিসাইল এবং মিরাজ 200। একাধিক ফ্রান্সের অস্ত্র ব্যবহার করা হয়েছে। এখানে কিছু ক্ষেত্রে বলা হচ্ছে রাফায়েল বিমানেরও কিন্তু অস্ত্র ব্যবহার করা হয়েছে ভারতের পক্ষ থেকে, যদি অফিসিয়াল কনফার্মেশন না এলে আমি এই ভিডিওতে এগুলো বলছি না। 2 নম্বর জায়গা মুরিদকে। এই মুরিদকে জায়গাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গোটা বিশ্ব কিন্তু এই জায়গাটিকে সে অর্থে টার্গেট করেনি, কিন্তু ভারত প্রথম থেকে এই জায়গাটি টার্গেট করেছে, এবং ভারতের হিট লিস্টে সর্বপ্রথম কিন্তু মুরিদকেই ছিল। এই মুরিদকে, যা লাহোর থেকে 33 কিলোমিটার দূরে অবস্থান করছে, পাকিস্তান ভাবছিল তারা লাহোরকে অ্যাটাক করবে ভারতবর্ষ, কিন্তু ভারতের প্ল্যানিংটা দেখুন, লাহোরকে না ঘাটিয়ে মুরিদকে টার্গেট করেছে ভারত, যা পাকিস্তান বুঝতেই পারেনি। এখানে একটি বড় মসজিদ আছে, তার নাম হলো মার্কাজি তাইবা। এই মার্কাজি তাইবাকে অ্যাটাক করেছে ভারতবর্ষ, এমনকি এই মার্কাজি তাইবার এখানে প্রায় 200 একর বড় একটি রেসিডেন্সিয়াল কমপ্লেক্স ছিল, এমনকি এখানে বড় মস্ক ছিল। এই মস্ক কিন্তু ট্রেনিং সেন্টার হিসাবে ব্যবহার করা হতো সন্ত্রাসবাদের। অর্থাৎ নিখুঁত প্ল্যানিং। এবং এই মুরিদকেটা কার আতুর ঘর জানেন? বিশ্বের অন্যতম হিট লিস্টে থাকা জঙ্গি, সেই জঙ্গির নাম হাফিজ সঈদ, যিনি 2008-এর
মুম্বাই অ্যাটাকের অন্যতম জড়িত একজন ব্যক্তি, সেই জঙ্গির আতুরঘর ছিলেন এই মার্কাজি তৈবা। এবং এই পার্টিকুলারলি জায়গায় দিনের পর দিন ভারত বিরোধী আক্রমণ করা হয়েছে, দিনের পর দিন ভারত বিরোধী ষড়যন্ত্র করা হচ্ছে, এবং মনে করা হচ্ছে কাশ্মীরে যে হত্যালীলা চালানো হয়েছে সেখানে যে জঙ্গিরা এসেছিল তার সেখান থেকেই কিন্তু এসেছে। এবং এই অদ্ভুত ব্যাপার, এখানে আরো একটি অর্গানাইজেশন আছে যাকে প্রক্সি অর্গানাইজেশন বলা হয়, তার নাম হলো জামাত উদ দাওয়া। এরা দিনের পর দিন ভারতকে অশান্ত করার পরিকল্পনা করেছেন, এবং এই পুরো কাজটি হয়েছিল আইএসআই এর তৎপরতায়। অর্থাৎ আইএসআই দিনের পর দিন এই ধরনের জায়গাকে প্রশ্রয় দিয়েছেন। এর জন্যই 200 একর জমিতে এই বিলাসবহুল প্রাসাদ গড়ে উঠেছিল, যা কিন্তু থাকতো হাফিজ সঈদের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, অন্তত পাকিস্তানের দিক থেকে, ভারতের দিক থেকে কিন্তু মোস্ট ওয়ান্টেড লিস্টে 1 নম্বরে থাকবে। অর্থাৎ এই যে পুরো কাণ্ড আপনারা দেখলেন, এর পিছনে ভারতের প্ল্যানিংটা অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং পাল্টা পাকিস্তানের পক্ষ থেকে এলওসিতে ফায়ারিং করা শুরু হয়, এবং ভারতীয় সেনারা কিন্তু এর পাল্টা জবাব দেয়। এবং JF-17 একটি ফাইটার জেট এখনো অবধি যা খবর ভারতের আকাশ এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে সম্পূর্ণ শেষ হয়ে যায়। পাকিস্তানের পক্ষ থেকে একাধিক ছবি ভাইরাল করা হচ্ছে, তারা জানেই না এয়ার স্ট্রাইকে, এই ধরনের মিসাইল স্ট্রাইকে মিসাইলের খোলগুলো দেখে তাকে দেখানো হচ্ছে ভারতের 5টা বিমানকে তারা পাকিস্তানে শেষ করেছে। এইগুলো পাতি মিসাইলের খোল, যেগুলো বিবিসির মতো সংবাদপত্র, আমি দেখলাম বাংলাদেশের বিবিসির মতো সংবাদপত্র স্প্রেড আউট করছে, এবং তারা দাবি করছে 5টি মিসাইল, মানে 5টি ফাইটার জেটকে তারা নাকি পাকিস্তানে আটকে রেখেছে। ভারতের অফিসিয়ালরা একটি টুইট করেছেন, ভারতের পক্ষ থেকে টুইটে বলা হয়েছে যারা এই অপারেশন সিন্দুরে সরাসরি জড়িত ছিলেন সেই এয়ারফোর্সের অফিসাররা নিশ্চিতভাবে ভারতবর্ষে উইদাউট এনি ইনজুরি ফিরে এসেছেন, যা ভারতবাসীর কাছে গৌরবের বিষয়, ভারতবাসীর কাছে নিঃসন্দেহে চিন্তা মুক্ত করার মতো একটা বিষয়। ভারত সরকারের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করা হচ্ছে, সেখানে পুরো ঘটনাটা জানানো হবে। তবে উল্লেখযোগ্য বিষয় হলো পাকিস্তানের কান্না বন্ধ হচ্ছে না, তারা একের পর এক প্রেস কনফারেন্স করছেন। আমি একাধিক স্টেটমেন্ট ওদের পক্ষ থেকে দেখছি, যেখানে তারা দাবি করেছেন 9টি নয় 6টি ঘাঁটিকে ভারতবর্ষ অ্যাটাক করেছে, এবং টোটাল অ্যাটাকের পরিমাণ 24। তবে পাকিস্তানের হিম্মত নেই এই 6টি ঘাঁটিতে কি কাজ হতো, কি রকম অপারেশন চালানো হতো, এবং এই 6টি ঘাঁটির মালিক কারা, কেন 6টি ঘাঁটির সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনছে না আন্তর্জাতিক মহলে। সো দরকারে ব্লেম গেম তারা খেলতে পারে, কিন্তু আসল সময় এই ফুটেজগুলো যদি প্রকাশ তারা করে তাহলেই বোঝা যাবে, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে, সোজা মানে কোনটা সত্য কোনটা মিথ্যা আন্তর্জাতিক স্তরে এক্সপোজড হয়ে যাবে। বাংলাদেশের মিডিয়া অদ্ভুত আচরণ করতে শুরু করে দিয়েছে। বাংলাদেশের মিডিয়া বারবার প্রমাণ করছে ভারতের সেনাবাহিনী নিহত, ভারতের ফাইটার জেট নিহত, ভারতের ফাইটার জেটকে দমিয়ে দেওয়া হয়েছে। এরা আসলে ফাইটার জেট কি, মিসাইল কি, কিভাবে মিসাইল ব্যবহার করা হয়, আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম, JF-17 কিচ্ছু জানে না। শুধুমাত্র কিছু মাদ্রাসায় অতি শিক্ষিত ব্যক্তিরা এই ধরনের ভুল খবর প্রচার করছেন, এবং দিনের পর দিন ভারত বিরোধিতাকে অবলম্বন করে তারা পাকিস্তানের জয়গান গেয়ে আদতে সন্ত্রাসবাদের দালালি করছেন। আজকে সকালে জয়শঙ্কর যে স্টেটমেন্টটা দিয়েছেন, আমি একটা ভিডিও বানিয়েছি, আপনারা দেখবেন, ওয়ার্ল্ড শুড মানে অ্যাক্ট এগেইনস্ট দ্য টেরোরিজম, এবং এভাবেই সন্ত্রাসবাদের বিপক্ষে ভারতবর্ষ লড়বে। অজিত দোভালের টিম লড়বেন, ভারত সরকার লড়বেন, এবং সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো ভারতের সেনাবাহিনী, ভারতের এয়ারফোর্স, নৌবাহিনী, যারা দিনের পর দিন ভারতকে সিকিউর রেখেছেন, তারা শেষ মুহূর্ত অব্দি লড়বেন। এই ভারতকে বিভিন্ন ক্ষেত্রে আপনারা বদনাম করার চেষ্টা করেন আন্তর্জাতিক মহলে, পাকিস্তান এবং বাংলাদেশের মতো মিডিয়া, কিন্তু আসলে ভারতের যে কতটা ক্ষমতা আজকে কিন্তু তারা বুঝিয়ে দিয়েছে। পাকিস্তানের অকাত আজকে তারা কিন্তু নিজেরাও বুঝতে পেরেছে। কিভাবে দেখছেন পুরো বিষয়টা কমেন্টে জানাবেন।